বন্ধুরা, আমি রিপন আরএসএস ডিজিটাল কমিউনিকেশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ১৯তম ক্লাসের এই ভিডিওতে আমরা এক্সেলের চমৎকার এবং অতীব গুরুত্বপূর্ণ একটি সূত্র নিয়ে কথা বলবো। আর সেই সূত্রটি হচ্ছে ইফ। বেসিক, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স যারাই আমরা এক্সেলের কাজকর্ম করে থাকি সবারই এই সূত্রটি প্রয়োজন পড়ে। আপনারা অনেকেই সূত্রটি জানেন, তবে এর প্রয়োগক্ষেত্র যেহেতু ভিন্ন ভিন্ন হতে পারে তাই অনেকেই সম্পূর্ণভাবে বুঝে উঠতে পারেন না। ভিডিওটিতে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সূত্রটি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। আশা করি আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। যেহেতু এই টিউটোরিয়ালটি এক্সেলের একেবারেই বেসিক থেকে তৈরি করা হয়েছে, তাই আপনারা যদি শুরু থেকে এক্সেল শিখতে চান তবে ভিডিওর ডেসক্রিপশান বক্সে থাকা প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে ১ নম্বর ভিডিও থেকে দেখা শুরু করবেন। আশা করি ধীরে ধীরে মাইক্রোসফট এক্সেলে দক্ষ হয়ে উঠবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এক্সেল সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটে লগ ইন করে সেখানেও প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ভিডিওর ডেসক্রিপশান বক্সে ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিংক দেয়া আছে, সেখান থেকে আপনারা ফেসবুক পেজে অথবা ওয়েবসাইটে ঢুকতে পারবেন। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। সূত্রটি দেখানোর জন্য আমি এখানে একটি ফরম্যাট সাজিয়ে রেখেছি। তো ফরম্যাটটিতে এখানে কিছু নাম দেয়া আছে, এখানে কিছু সংখ্যা আছে, আমি যেটাকে রেভিনিউ বলছি। রেভিনিউ হিসাবে আমি এখানে কিছু সংখ্যা লিখে রেখেছি। তো ইফ ফাংশনটা মূলত কি? ইফ ফাংশনটি হচ্ছে একটি লজিক্যাল ফাংশন, এবং আমি যদি কোনো রেজাল্ট পেতে চাই তাহলে আমাকে একটি লজিক সেট করে দিতে হবে। দেন আমি সেই লজিকটা যদি সত্য হয় তাহলে আমি এক ধরনের অ্যান্সার পাবো, আর যদি সেই লজিকটা মিথ্যা হয় তবে আমি অন্য আর এক ধরনের রেজাল্ট পাবো। এটাই মূলত ইফ সূত্রটি ব্যবহার করে আমরা পাবো। সর্বপ্রথমে সূত্রটি লিখব, ইকুয়াল টু দিলাম ইফ। ইফ লেখার সাথে সাথে আমাদের এখানে একটি লেখা আসলো, আমরা একটু লেখাটি পড়ি। চেকস হোয়েদার এ কন্ডিশন ইজ মিট, তার মানে আমার শর্তটি যখন পূরণ হবে, অ্যান্ড রিটার্নস ওয়ান ভ্যালু ইফ ট্রু, যদি শর্তটি সত্য হয় তাহলে রিটার্ন হিসাবে একটা ভ্যালু আমরা পাবো, অ্যান্ড অ্যানাদার ভ্যালু ইফ ফলস, এবং যদি সেটা মিথ্যা হয় তাহলে আমরা অন্য একটা ভ্যালু পাবো। এই যে ইফের এখানে ডাবল ক্লিক করলাম, দেখেন ডাবল ক্লিক করার সাথে সাথে নিচে কিন্তু একটি সিনট্যাক্স চলে আসলো, মানে এক্সেল দেখিয়ে দিচ্ছে যে আমরা কিভাবে সূত্রটি ইউজ করব। তো সর্বপ্রথমে আমাদেরকে যেটা বলছে যে লজিক্যাল টেস্ট, আমাদেরকে লজিক সেট করতে হবে। তো আমরা কি লজিক দিব? আমি এখানে কন্ডিশন 1 এখানে লিখে রাখছি। দেখেন, গ্রেটার দেন 10,000, যদি 10,000-এর বেশি রেভিনিউ হয়ে থাকে তাহলে সে বোনাস পাবে 500 টাকা, আর যদি 10,000-এর কম রেভিনিউ হয়ে থাকে তবে সে কোনো বোনাস পাবে না, তার বোনাস হবে 0 অথবা নো বোনাস। তো আমরা প্রথমে লজিকটি সেট করব। দেখেন এখানে কিন্তু লজিক টেস্ট, এটা কিন্তু বোল্ড হয়ে আছে, তার মানে আমরা আমাদেরকে প্রথমে কি করতে হবে? লজিক বসাতে হবে। এটাই আমাদেরকে এই সিনট্যাক্সের মাধ্যমে এক্সেল বলে দিচ্ছে যে তুমি আগে লজিক বসাও। আমি লজিকটি বসাবো। তো আমার লজিকটি কি হবে? এই যে এই ঘরটি C2 গ্রেটার দেন, এই যে আমি গ্রেটার দেন বসালাম। C2 গ্রেটার দেন যদি হয় 10,000, মানে 10,000-এর উপরে যদি C2 এর ভ্যালু হয়ে থাকে, আমি লজিকটা বসালাম। তারপরে আমাকে কি বলছে? সিনট্যাক্সে এক্সেল বলে দিচ্ছে যে তারপরে তুমি কমা দাও। আমি এখানে একটি কমা দিলাম। দেখেন কমা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এর আগে কিন্তু এই যে লজিক্যাল টেস্টের সিনট্যাক্সটি বোল্ড হয়েছিল, এখন কিন্তু আমার
ভ্যালু ইফ ট্রু, মানে যদি আমার এই লজিকটি সত্য হয় তাহলে যেটা হবে সেই শর্তটি আমাদেরকে এখানে লিখতে হবে। তো আমাদের সেই শর্তটি কি হবে, যদি এই লজিকটি সত্য হয় মানে C2 10,000-এর থেকে বড় হয় তাহলে সে বোনাস পাবে 500 টাকা। আমি 500 ইনপুট দিলাম। দেখেন এর পরের সিনট্যাক্সটি কিন্তু বোল্ড হয়ে গেছে। এখানে আমাদেরকে বলছে ভ্যালু ইফ ফলস, যদি ভ্যালুটি সত্য না হয়, মানে যদি এই ঘরটির মান 10,000-এর থেকে বেশি না হয় সেক্ষেত্রে হবে হচ্ছে 0। আমি 0 ইনপুট দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টার দিলাম। যেহেতু এই ঘরটিতে রেভিনিউ আছে 15,000, মানে 10,000-এর থেকে বেশি, এই কারণে আমার শর্ত অনুযায়ী 500 টাকা বোনাস পাবে। এখানে কিন্তু 500 রেজাল্ট আসলো। আমি যদি প্রত্যেকটি ঘরে এই সূত্রটি বসিয়ে দেই, এখানে 500, যেহেতু এটা 10,000-এর উপরে আছে এই কারণে এখানে 500 আসলো। এটা আছে 11,000, এটাও 10,000-এর উপরে, এখানে আছে 500। এটা দেখেন 9,000, মানে আমার শর্ত অনুযায়ী এটা কিন্তু 10,000-এর নিচেই, এই কারণে এটা আসলো 0। আবার এখানেও 10,000-এর নিচেই 0 আসলো। এগুলা দেখেন সবই 10,000-এর নিচে আছে। এটা কিন্তু আবার দেখেন 10,000, এখানেও কিন্তু 0 আসছে, কারণ আমাদের শর্ত অনুযায়ী সূত্রটি এরকমই ছিল যে 10,000-এর বেশি রেভিনিউ হতে হবে, নতুবা সে কোনো বোনাস পাবে না। আমি সূত্রটি উঠিয়ে দিলাম। আবারও একটু আমরা দেখি, ইকুয়াল টু ইফ C2 গ্রেটার দেন অর ইকুয়াল টু 10,000। এই C2 ঘরটি 10,000-এর থেকে বড় অথবা 10,000-এর সমান যদি হয় তাহলে আমরা বোনাস পাবো 500 টাকা। আমি কমা দিলাম। আর যদি এটা 10,000-এর থেকে কম হয় তাহলে হবে 0। আমি 0 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টার করলাম। এবার দেখেন আমি প্রত্যেকটি ঘরে ডাবল ক্লিক করে বসিয়ে দিলাম। এখন কিন্তু এই যে 10,000-এর যে ঘরটি আছে এখানেও দেখেন 500 এসে গেছে। এর আগে কিন্তু এখানেও 0 ছিল, কারণ আমি যে শর্তটি দিয়েছিলাম রেভিনিউ যদি 10,000 অথবা 10,000-এর উপরে হয়ে থাকে তাহলে সে বোনাস পাবে 500 টাকা, যেটা এর আগে ছিল হচ্ছে 10,000-এর বেশি হলে বোনাস পাবে 500 টাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবারও একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করি। আশা করি আপনারা অধৈর্য না হয়ে মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আমি বারবার দেখাচ্ছি এই কারণেই যাতে আজকে দেখার পরে ইফ ফর্মুলা নিয়ে আপনাদের মনের ভিতরে কোনো ধরনের কোনো প্রশ্ন না থাকে যে ইফ ফর্মুলাটি কিভাবে কাজ করে। আমি আবারও এখানে ইকুয়াল টু দিলাম, ইফ লিখলাম, আমি লজিক সেট করলাম C2 গ্রেটার দেন অর ইকুয়াল টু 10,000, 500 টাকা হবে বোনাস যদি এটা সত্য হয়। আর কমা দিলাম আবারও। আমার দ্বিতীয় শর্তটি হবে যদি এটা সত্য না হয় তাহলে সে কোনো বোনাস পাবে না, মানে 0 বোনাস পাবে। আমি এখানে নো বোনাস লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টার করলাম। যেটা 10,000-এর নিচেই থাকবে সেটা কিন্তু এখন আর 0 থাকবে না, এখন কিন্তু এখানে নো বোনাস হয়ে গেছে, কারণ 0 না বসিয়ে নো বোনাস বসিয়েছি। আপনারা যারা একটু জানেন ইফ সূত্র সম্পর্কে অথবা এক্সেলের সূত্র সম্পর্কে তারা অবশ্যই এতক্ষণে বুঝতে পেরেছেন যে আমি প্রথম সূত্রটি বসিয়েছিলাম যেভাবে তার থেকে কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে। তো ব্যতিক্রমটি কি আপনারা যদি একটু খেয়াল করে থাকেন তাহলে এতক্ষণে ধরে ফেলেছেন। সেটি হচ্ছে এই যে দেখেন আমি যে এখানে নো বোনাস লিখেছি, নো বোনাসটি কিন্তু ইনভার্টেড কমার ভিতরে বসিয়েছি, যেটা এর আগে আমি যখন 0 বসিয়েছিলাম সেখানে কিন্তু কোনো ইনভার্টেড কমা দিয়েছিলাম না। এটার কারণ হচ্ছে ইফ ফর্মুলা অথবা এক্সেলের যে কোনো ফর্মুলার ক্ষেত্রে আমরা যদি টেক্সট ইউজ করি শর্ত হিসাবে বা যে কোনো ফর্মুলার ভিতরে, তাহলে অবশ্যই সেই টেক্সট ভ্যালুটি আমাকে ইনভার্টেড কমার ভিতরে
লিখতে হবে। এটা আপনারা আমার আগের ক্লাসগুলো থেকেও আশা করি জানেন। তারপরেও আমি আরেকটু ভালোভাবে আপনাদেরকে এটি বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব নেস্টেড ইফ, মানে হচ্ছে একের অধিক লজিক সেট করে যে ইফ আমরা ইউজ করব, কারণ আমাদের অনেক সময় একের অধিক শর্ত দেওয়ার প্রয়োজন হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে আমাদের সূত্রটি ব্যবহার করব, তো সেটাও আমরা এই ইফের মাধ্যমেই করতে পারবো। আর সেই ইফকে বলা হয়ে থাকে নেস্টেড ইফ অথবা অ্যাডভান্স ইফ। আমি সেই অ্যাডভান্স ইফ সম্পর্কে এখন আপনাদেরকে দেখাবো। আমরা তার জন্য এই যে আমি এখানে লিখে রেখেছি কন্ডিশন 2, আমি এই কন্ডিশন 2 এর যে লজিক এবং যে কন্ডিশন আমি এখানে বসিয়েছি সেটা বসিয়ে আমি এখানে নেস্টেড ইফ ফর্মুলাটি আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথমে আমি এখানে ইকুয়াল টু দিলাম। দেখেন গ্রেটার দেন 10,000, যেটা আমি আগেই লিখেছিলাম, ইফ বসালাম। তারপর আমাকে লজিক সেট করতে হবে। আমি প্রথম লজিকটি সেট করব, তার জন্য আমি এই ঘরটিতে ক্লিক করলাম। গ্রেটার দেন 10,000, যে এই রেভিনিউ যদি 10,000-এর বেশি হয় তাহলে আমার কন্ডিশন হবে, এটা যদি সত্য হয় তাহলে আমি তাকে বলবো বেস্ট। ইনভার্টেড কমার ভিতরে অবশ্যই আমাকে লিখতে হবে। আমরা জানি টেক্সট ভ্যালু হলে সেটা ইনভার্টেড কমার ভিতরে বসাতে হয়। আমি ইনভার্টেড কমার ভিতরে বসালাম, কমা দিলাম। আমার প্রথম লজিক এবং প্রথম শর্তটি কিন্তু দেয়া হয়ে গেল। এবার আমি দ্বিতীয় শর্তটি দেব। দ্বিতীয় লজিক এবং দ্বিতীয় শর্ত দেওয়ার জন্য আমাকে আবারও ইফ লিখতে হবে। আমি আবারও ইফ দিলাম। ইফ দেওয়ার পর আমি এবার লিখব এই যে C2 গ্রেটার দেন 6,000। আমার রেভিনিউ যদি 6,000-এর বেশি হয় সেক্ষেত্রে আমরা তাকে বলবো বেটার। আবারও আমি কমা দিলাম। এবার আসবো আমরা তৃতীয় লজিক এবং তৃতীয় শর্ত। আবারও আমি ইফ লিখব। এখানে আমরা তৃতীয় শর্ত দেব। এই যে দেখেন আমি লিখে রেখেছি, যদি রেভিনিউ, মানে হচ্ছে রেভিনিউ বলতে C2, আমি এখানে C2 হাতে লিখে দিচ্ছি। C2 গ্রেটার দেন 3,000 যদি হয়, আমি কমা দিলাম। এই ভ্যালুটি যদি সত্য হয় তাহলে, লজিকটি যদি এটা হয় তাহলে আমি তাকে বলবো গুড। আর এই তিনটি লজিকের কোনোটি যদি সত্য না হয় তাহলে কি হবে, আমি এখানে কমা দিলাম। তাহলে আমরা তাকে বলবো ভেরি ব্যাড। ভেরি ব্যাড। ইনভার্টেড কমা শেষ করলাম, ব্র্যাকেট শেষ করলাম, ইন্টার প্রেস করলাম। এখানে কি আসছে আমি আপনাদেরকে একটু বুঝাই। এখানে একটি কমান্ড আসছে, দেখেন কমান্ডটি হচ্ছে উই ফাউন্ড এ টাইপো ইন ইউর ফর্মুলা অ্যান্ড ট্রাই টু কারেক্ট ইট টু, মানে হচ্ছে আমরা এখানে ইফ ফর্মুলা ইউজ করেছি, দেখেন একটা, দুইটা, তিনটা, অথচ আমি কিন্তু এখানে ব্র্যাকেট ক্লোজ করেছি একটা। এক্ষেত্রে আপনাদেরকে জেনে রাখতে হবে আমরা যতগুলো ইফ ইউজ করব ততগুলোই কিন্তু আমাদের ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তো আমাকে ওয়ার্নিং দিয়ে সেটাই বোঝাচ্ছে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দিস কারেকশন, তুমি কি এই কারেকশনটি, মানে তারা যে কারেকশন, আমি যে এটা ভুল করেছি, আমি একটা ব্র্যাকেট ক্লোজ করেছি কিন্তু এখানে দেওয়ার কথা ছিল আমাদের তিনটা ব্র্যাকেট। এখানে এক্সেল আমাদেরকে কারেকশন করে দিচ্ছে, আমি কি এই কারেকশনটি নিব? হ্যাঁ, আমি কারেকশনটি অবশ্যই নিতে চাই। আমি ইয়েস দিলাম। দেখেন আমার এখানে কিন্তু রেজাল্ট চলে আসলো যে আমার যদি 10,000-এর থেকে বেশি হয় রেভিনিউ, সেখানে আসবে বেস্ট। এখানে কিন্তু বেস্টই আসছে। আমি এখানে ডাবল ক্লিক করে প্রত্যেকটি ঘরে বসিয়ে দিলাম। দেখেন ভ্যালুগুলি একটু খেয়াল করেন। 10,000-এর বেশি যেখানে 15,000, এটার কিন্তু ভ্যালু আসছে বেস্ট। 9,000, এখানে আমার ভ্যালু আছে হচ্ছে 6,000-এর উপরে হলে বেটার হবে, এখানে কিন্তু বেটার আসছে। 2500, যেটা হচ্ছে 3,000-এর থেকে নিচেই, যার আমরা শর্ত দিয়েছিলাম যদি এরকম হয়, রেভিনিউ যদি 3,000-এর নিচেই হয় তবে আমাদের
আমি তাকে বলবো ভেরি ব্যাড। এখানে কিন্তু দেখেন ভেরি ব্যাড আসছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে নেস্টেড ইফ কাজ করে। তো আপনারা অনেকে বলতে পারেন যে আমি এখানে কতগুলি নেস্টেড ইফ ইউজ করতে পারবো। তো বন্ধুরা, আপনাদের অবশ্যই জানা দরকার এই ইফ স্যুটের মাধ্যমে এক্সেলে আমরা 64টা পর্যন্ত লজিক সেট করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইফ ফর্মুলাটি কিভাবে কাজ করে এবং নেস্টেড ইফ মানে অ্যাডভান্স ইফ কিভাবে কাজ করে। আজকে আমি আমার ক্লাসটি এই পর্যন্তই রাখব। সামনের ক্লাসে অন্য কোনো মজার বিষয় নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।